ডক্টর ইউনূস চিনে, এই কারণে উনি লন্ডনে গিয়ে আমাদের ক্যাপ্টেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে আসছে। রাজনীতিতে একটা কথা আছে, সত্য কখনো চাপা থাকে না, একদিন না একদিন তা নিজের মুখেই বেরিয়ে আসে। 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর থেকে দেশের একটি বড় অংশ, বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং এনসিপি বারবার গলা ফাটিয়ে বলে আসছিল যে এই নির্বাচন কোনো স্বাভাবিক নির্বাচন ছিল না, এটি ছিল একটি সাজানো, পাতানো এবং মাস্টার প্ল্যান করা ইলেকশন ইঞ্জিনিয়ারিং। আজ খোদ জাতীয় সংসদের ভেতরে দাঁড়িয়ে বর্তমান বিএনপি সরকারের একজন প্রতিমন্ত্রী শাহে আলম সেই ভয়ঙ্কর সত্যটিকেই দিনের আলোর মতো পরিষ্কার করে দিয়েছেন। আজকে সংসদে দাঁড়িয়ে বিএনপি সরকারের প্রতিমন্ত্রী শাহে আলম এমন একটি বোমা ফাটিয়েছেন যা পুরো দেশের রাজনৈতিক সমীকরণকে উল্টে দেওয়ার জন্য যথেষ্ট। তিনি অত্যন্ত দম্ভের সাথে বলেছেন, ডক্টর ইউনূস লন্ডনে গিয়ে নির্বাচনের তারিখ নিয়ে এসেছেন আমাদের ক্যাপ্টেন তারেক রহমানের কাছে। একবার এই কথাটির গভীরতা এবং ভয়াবহতা চিন্তা করে দেখুন। একটি দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, যার দায়িত্ব ছিল দেশে একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে সবার অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেওয়া, তিনি নাকি লন্ডনে গিয়ে একটি নির্দিষ্ট দলের নেতার কাছ থেকে নির্বাচনের তারিখ ঠিক করে এনেছেন। লন্ডনের অর্থ যে তারেক রহমান তা এদেশের বাচ্চা ছেলেও বোঝে। এই একটিমাত্র বাক্য প্রমাণ করে দেয় যে 12 ফেব্রুয়ারির নির্বাচন কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ার ফসল ছিল না, এটি ছিল লন্ডনের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি পর্দার আড়ালের চুক্তি বা ব্যাকডোর ডিল। আর এই স্বীকারোক্তির পর ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর দাবিটাকে আর কোনোভাবেই অসত্য বা গুজব বলে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। আজ যদি আমরা একটু পেছনের দিকে ফিরে তাকাই এবং ক্ষমতার পালাবদলের ছকটা মিলাই, তবে দেখতে পাবো কি ভয়ঙ্কর নিখুঁতভাবে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। এই পুরো প্রক্রিয়াটি ছিল একটি প্যাকেজ ডিল। একটু লক্ষ্য করুন, ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের যিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন, বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় এসেই তাকে বানিয়েছে আইনমন্ত্রী। অন্তর্বর্তীকালীন সরকারের যিনি নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, বর্তমান সরকার তাকে বানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী। আর স্বয়ং প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়ে নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করে এসেছেন। এর মানে কি দাঁড়ায়? এর মানে হলো অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার এবং নিরাপত্তা সবকিছুই আগে থেকেই একটি নির্দিষ্ট দলের ছকে কাজ করছিল। যারা নিরপেক্ষতার চাদর গায়ে জড়িয়ে বসেছিলেন, তারা মূলত ভেতরে ভেতরে বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করেছেন এবং তারই পুরস্কার স্বরূপ নির্বাচনের পর তারা সরাসরি বিএনপির ক্যাবিনেটে বড় বড় পদ বাগিয়ে নিয়েছেন। 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর থেকে জামায়াতে ইসলামী যে অভিযোগটি বারবার করে আসছিল, শাহে আলমের আজকের এই বক্তব্যের পর তা শতভাগ সত্য বলে প্রমাণিত হলো। জামায়াত নেতারা বারবার বলেছিলেন যে সারা দিন সারা দেশে দেখানো হয়েছে ভোট অত্যন্ত সুষ্ঠু হয়েছে, মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছে, মিডিয়া কাভারেজ হয়েছে, কোথাও কোনো বড় ধরনের সংঘাত হয়নি। কিন্তু আসল খেলাটা শুরু হয়েছে সন্ধ্যার পর, যখন গণনার সময় এসেছে, যখন রেজাল্ট শিট তৈরির সময় এসেছে, তখন প্রশাসনিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে শুরু হয়েছে শিট ঘষামাজা, কাটছাট এবং ব্যালট কারচুপি। দিনের বেলায় মানুষের চোখের সামনে যে স্বচ্ছতার নাটক করা হয়েছে, রাতের অন্ধকারে ঠিক ততটাই জঘন্যভাবে জনগণের রায়কে ছিনতাই করে একটি নির্দিষ্ট দলের বাক্সে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর এই পুরো প্রক্রিয়ার মাস্টারমাইন্ড ছিল খোদ প্রশাসন এবং সেই অন্তর্বর্তীকালীন সরকার, যারা লন্ডনের সাথে চুক্তিবদ্ধ ছিল। এই ইঞ্জিনিয়ারিং বা কারচুপির বিষয়টি যে হঠাৎ করে সামনে আসেনি, তার প্রমাণ আমরা আগেই পেয়েছিলাম। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের অন্যতম উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান একটি সাক্ষাৎকারে অত্যন্ত দম্ভের সাথে স্বীকার করেছিলেন এবং তিনি সরাসরি বলেছিলেন, আমরা জামাতকে মেইন স্ট্রিম হতে দেইনি, মানে ক্ষমতায় আসতে দেয়নি। একজন নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার মুখে এই কথা কতটা ভয়ঙ্কর হতে পারে তা কি আপনারা অনুধাবন করতে পারছেন? একটি অন্তর্বর্তীকালীন সরকারের কাজ কি এটা নির্ধারণ করা যে কোন দল মেইন স্ট্রিম বা মূলধারায় আসবে আর কোন দল আসবে না? তাদের কাজ তো ছিল শুধু মাঠ সমান করা। জনগণ ভোট দিয়ে ঠিক করবে কে মেইন স্ট্রিমে যাবে আর কে যাবে না, কে ক্ষমতায় যাবে আর কে বিরোধী দলে যাবে। কিন্তু রিজওয়ানা হাসানের এই স্বীকারোক্তি প্রমাণ করে যে তারা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণীতভাবে একটি নির্দিষ্ট দলকে আটকাতে এবং অন্য একটি দলকে ক্ষমতায় বসাতে রাষ্ট্রযন্ত্রকে নির্লজ্জভাবে ব্যবহার করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার এই কুচক্করী উপদেষ্টাদের এদেশের সাধারণ মানুষ এবং ইতিহাস আজীবন মনে রাখবে, তবে কোনো ভালো কাজের জন্য নয়, বরং জুলাই গণ অভ্যুত্থানের 2000 শহীদের রক্তের সাথে চরম বেইমানির জন্য। এই দেশের ছাত্র জনতা, ওই 20,000 আহত মানুষ যারা এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছে, যারা চোখ হারিয়েছে, যারা হাত পা হারিয়েছে, তারা কি জীবন দিয়েছিল একটি স্বৈরাচারকে হটিয়ে আরেকটি স্বৈরাচারকে ক্ষমতায় বসানোর জন্য? তারা জীবন দিয়েছিল একটি বৈষম্যহীন নতুন রাষ্ট্র গড়ার জন্য। কিন্তু ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টারা সেই রক্তের উপর দাঁড়িয়ে ইলেকশন খেলা খেলেছেন। তারা তলে তলে সমঝোতা করে, লন্ডনের সাথে ডিল করে বিএনপিকে ক্ষমতায় এনে এই দেশে
নতুন ফেসিবাদের যে বীজ বৃক্ষরোপণ করে গেলেন তার দায়ভার তাদের আজীবন বহন করতে হবে। তবে প্রকৃতির বিচার বড়ই নির্মম। রাজনীতিতে যারা বেইমানি করে তাদের পরিণতি কখনো ভালো হয় না। তলে তলে বিএনপিকে ক্ষমতায় আনার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টারা এখন যে জঘন্য শাস্তি পাওয়া শুরু করেছেন তা দেশের প্রতিটি মানুষের চোখের সামনে দৃশ্যমান। যে বিএনপিকে তারা ক্ষমতায় বসিয়েছেন আজ সেই বিএনপি তাদের বিরুদ্ধে মাঠে নেমেছে। ইতিমধ্যে খবর বেরিয়েছে যে হামের টিকা বা অন্যান্য হাস্যকর অজুহাতে ডক্টর ইউনূস এবং সাবেক উপদেষ্টাদের দেশ ত্যাগের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অনেকের ব্যাংক হিসাব তলব করা হয়েছে, কাউকে কাউকে গ্রেফতার করা হচ্ছে। অর্থাৎ যে দানবকে তারা দুধ কলা দিয়ে পুষে ক্ষমতায় বসিয়েছেন আজ সেই দানবই তাদের গিলে খেতে শুরু করেছে। তবে সবচেয়ে বড় বেইমানিটা ডক্টর মোহাম্মদ ইউনূস করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে। একটু অতীত ঘেটে দেখুন। অন্তর্বর্তীকালীন সরকার যখন বারবার বিভিন্ন মহলের ষড়যন্ত্রে, আনসার বিদ্রোহ বা অন্যান্য কুয়ের মাধ্যমে ক্ষমতাচ্যুতির হুমকিতে পড়েছিল, তখন রাজপথে ঢাল হয়ে দাঁড়িয়েছে জামায়াতে ইসলামী। তখন তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বারবার রক্ষা করেছেন। জামাত যদি সেদিন রাজপথে শক্ত অবস্থান না নিত তবে ইউনূস সরকারের পতন প্রথম দিনেই হয়ে যেত। কিন্তু সেই জামাতকেই ডক্টর মোহাম্মদ ইউনূস চরম বেইমানির রূপ চিনিয়েছেন। তিনি জামাতকে রক্ষা তো করেননি, উল্টো তাদের মেইন স্ট্রিম হওয়া ঠেকাতে রেজওয়ানা হাসানদের মতো উপদেষ্টাদের দিয়ে গভীর ষড়যন্ত্র করেছেন এবং কারচুপি করে তাদের প্রাপ্য আসন থেকে বঞ্চিত করেছেন। আজ শাহ আলমের এই বক্তব্য শুধু একটি রাজনৈতিক স্টেটমেন্ট নয়, এটি হলো 2026 সালের প্রহসনের নির্বাচনের সবচেয়ে বড় কনফেশন বা স্বীকারোক্তিমূলক জবানবন্দি। এই বিএনপির নেতারা যত কথা বলবেন ততই এসব ফাঁস হতে থাকবে। এই স্বীকারোক্তির পর বর্তমান সরকারের নৈতিক এবং আইনি ভিত্তি পুরোপুরি ধসে পড়েছে। দেশের সাধারণ মানুষ, জেনজি এবং যারা বুকের রক্ত দিয়ে 24-এর গণ অভ্যুত্থান করেছিল তারা আজ সব হিসাব মিলিয়ে নিচ্ছে। যে বেইমানির রাজনীতি ডক্টর ইউনূস শুরু করে গেছেন এবং বিএনপি যা কন্টিনিউ করছে তার শেষ পরিণতি কি হবে তা হয়তো রাজপথেই একদিন ফয়সালা হবে। দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে।